বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস ঠিক আড্ডা দিব বলে চলে এসেছি। আমি বাংলাদেশের একজন নাগরিক, সুনাগরিক বলা চলে। বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কী করতে পারলাম না জানি না। তবে বাংলাদেশ ঘিরে যে রম্য রচনা চলে, যে নাটকগুলো চলে, এগুলো মিডিয়ার থ্রুতে আমি যখন দেখতে পাই আমার খুব আনন্দ লাগে। আজ সংসদ অধিবেশন, প্রথম অধিবেশনে একজন এমপি এভাবে নাক ডেকে ঘুমাচ্ছে, এগুলো আবার ভিডিও করে ছেড়ে দিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে। আবার এনসিপির গণ্ডমূর্খ নেতা নাহিদ বলছে যে কোনো ফ্যাসিস্ট সরকারের ভাষণ যেন এই পবিত্র সংসদে না হয়। এই সংসদটা কিন্তু অপবিত্র করেছিল ওরাই। সংসদে কি আওয়ামী লীগ ছিল? সংসদের চেয়ার টেবিল লুই আই কান এত সুন্দর আর্কিটেক্ট করে গেছে। সে একটা সুন্দর আর্কিটেক্ট বাংলাদেশের জন্য জাতীয় সংসদ। হ্যাঁ, ওখানে তোমরা যে আগে মতে টিকটক বানায় টেবিলের চেয়ারের উপরে নাচানাচি করে বাংলাদেশের ভাবমূর্তি, সংসদের যে একটা সৌন্দর্য ভাবমূর্তি এনসিপি নেতারা নষ্ট করে দিয়েছে। তুমি আবার বলছো যে কোনো এক মহল যেন ভাষণ না দিতে পারে। তোমার তো ভাষণ দেওয়া ঠিক হয়নি। তোমার তো ক্ষমা প্রদর্শন করা উচিত ছিল প্রথমে, যে আমি দুঃখিত প্রকাশ করছি, আমি ছাত্র সমাজকে কন্ট্রোল করতে পারি নাই। এভাবে একটা জাতীয় সংসদে আমাদের ভাঙচুর লুটপাট টিকটক তৈরি করে ভিতরে যে সিগারেট টানা, এগুলো আমাদের ঠিক হয় না। আমরা ক্ষমা চাচ্ছি, তবে না সংসদ পবিত্র হতো। তোমরা সংসদকে অপবিত্র করেছ। এটা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করে, ফেস টু ফেসে ইয়াসিন আরাফাতের চিন্তাভাবনা এরকম ধরা পড়ে। কে ভাষণ দিল, কে দিল না, এটা বিষয় না। কী ঘটনা ঘটেছিল, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আর যা দেখলাম, স্পিকার নির্বাচিত হলো, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, ভালো একটা গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছে বাংলাদেশে, যেটা একদম বিলীন করে দেওয়ার চিন্তাভাবনা ছিল বহির্বিশ্বের কিছু দালাল চক্রের। যে চক্রটা বাংলাদেশকে একদম নিজের পকেটে তুলে নেওয়ার চিন্তাভাবনা করেছিল, সেই চক্রটা এখন আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারি কারা। তো সেই জায়গা থেকে আমরা ৭১-এর ভাবমূর্তি রক্ষা করতে পেরেছি। জাতীয় সংবিধান, যেটা সংসদে যে জাতীয় সংবিধান রচনা করেছিল ৭২-এ, সেটার ভাবমূর্তি আমরা রক্ষা করতে পেরেছি। আপাতত এতটুকু তো রক্ষা হয়েছে। এতেই ফেস টু ফেস আনন্দিত এবং গর্বিত বোধ করছেন। কারণ যে মুহূর্ত তৈরি হয়েছিল সংসদ বিলীন করে দিয়ে, সংবিধান বিলীন করে দিয়ে একদম নতুন একটা সংবিধান তৈরি করার পায়তারা চলছিল এবং মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে ফেলে দেওয়া একটা পায়তারা চলছিল। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, এই এক একটা দলের পেছনে কোটি কোটি নেতাকর্মীর জীবন, নিজের আত্মত্যাগ, পারিবারিক মৃত্যু, কত কিছু জড়িত আছে। সামান্য ২-২.৫ হাজার ছাত্র মারা গেছে তাদের নিজের দুর্ঘটনা কিছু দুষ্ট চক্রের মাধ্যমে। সেটাকে ওনারা বলছে অভ্যুত্থান। আসলে লজ্জাজনক। এই দেশে বসবাস করছি, ভাবতে এগুলো নিয়ে কথা বলতেও লজ্জা লাগছে। কি বলবো, কিছু বলার নেই। দুঃখজনক, তারপরেও সত্য যে তারেক রহমানের হাত ধরে গণতন্ত্র, মিনিমাম গণতন্ত্র, যেটা সংবিধান রক্ষা করার গণতন্ত্র এবং যে সংসদ রক্ষা করার গণতন্ত্র,
ইলেকশন কমিশন রক্ষা করার গণতন্ত্র, সাধারণ মানুষের যে একটা মিনিমাম সাধারণ মানুষের চাওয়া, সেটার একটা গণতন্ত্র মিনিমাম হলেও রক্ষা হয়েছে। তারপরেও আমি মনে করি আমি ওই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে ছোট্ট ছোট্ট দল থেকে শুরু করে একদম বৃহৎ দল পর্যন্ত নিঃসংকোচে নির্দ্বিধায় বুক ফুলে যে কোনো একটা নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যেই পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুক, আমি ওই বাংলাদেশ দেখতে চাই। আমি এরকম দাবিয়ে রাখা বাংলাদেশ দেখতে চাই না। এই বাংলাদেশের ফলাফল আবারও ভয়ঙ্কর হবে বলে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করে। কারণ আমরা বাংলাদেশের মানুষ এ টু জেড রাজনৈতিক আবহে জড়িত নয়। আমরা মিনিমাম একটা অংশ আছে ব্যবসায়িক আবহে জড়িত, মিনিমাম একটা অংশ আছে পেশাজীবী, চাকরিজীবী, চাকরি করে খায়, চাকরির সাথে জড়িত, মিনিমাম একটা অংশ আছে সাধারণ কর্মজীবী, শ্রমিক এটার সাথে জড়িত। রাজনীতি মিনিমাম একটা গোষ্ঠী করে। তো এই রাজনীতির আবহে পড়ে বাকি সবাই আমরা দূষিত হয়ে গেছি সে দীর্ঘদিন আগ থেকে। এই দূষিত আবহাওয়াটা কে নির্মূল করবে ফেস টু ফেস তা এখনও খুঁজে বের করতে পারে নাই। এই দূষিত আবহাওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই তৈরি করেছে এবং এই দূষিত আবহাওয়াগুলো তাদের মধ্য দিয়ে ছোট ছোট দূষিত আবহাওয়া তৈরি হয়ে বড় বড় দূষিত আবহাওয়াগুলোকে সরিয়ে দাবিয়ে রাখে। তো এই দূষিত আবহাওয়াটা একসাথে যখন এক হবে, যেন আমরা দূষিত থাকবো না, আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া হব, সেদিনই হবে ফেস টু ফেসের স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ মানুষ যেসব চিন্তা করে তাদের স্বপ্নের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ। তো ফেস টু ফেস ইয়াসিন আরাফাত এরকমটাই মনে করে। কে কাকে দাবিয়ে রাখলে নিয়ে পরে আলোচনা করব। তো এখন ভিডিওটা অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে, তো আড্ডা এতটুকুই। এরকম মুক্ত আলোচনা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত আপনাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে আড্ডা দিয়ে থাকবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করে জানাবেন, কারণ আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিলছে কিনা এটা বোঝা যাবে আপনার কমেন্টসের মধ্যে দিয়ে। তো আপনাদের হাসিতে ঠিক ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকে এবং ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।